গেছে। তিনি লোকমান খানের স্ত্রী, তার পরিচয় হতেই পারে না, তার চেয়ে অনেক বড় পরিচয়। তিনি একজন স্বদেশী, তিনি একজন সঙ্গীত শিল্পী, তিনি একজন সাংবাদিক, তিনি একজন মেধাবী। এবং ডক্টর আনোয়ারা আলম গবেষককে আমি সাধুবাদ জানাই যে এ ধরনের একটি চরিত্র যে ইতিহাসের অন্ধকারে চাপা পড়েছেন, যার কথা আমরা কেউ জানতাম না, কি করে তার চোখে পড়লো এ ধরনের একজন ব্যক্তিত্বে, যার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার, যার নাম কল্পনা দত্তের পাশে রাখার কথা ছিল, কিন্তু তার নাম লেখা হয়নি। এবার আসছি তার অন্য জীবনে। স্বদেশী আন্দোলনের কারণে তার সাথে দেখা হয়েছিল সুভাষ চন্দ্র নেতাজির সাথে, তার সাথে দেখা হয়েছিল বড় বড় যারা স্বদেশী আন্দোলনে যুক্ত ছিলেন, মাস্টারদা সূর্যদত্ত থেকে শুরু করে সবার সাথে। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, 1984 সাল পর্যন্ত ভদ্রমহিলা চট্টগ্রামেই ছিলেন। আমরা কেউ জানলাম না, আমরা কেউ ওনার কাছে গেলাম না, আমরা কিছু শিখতে পারলাম না। কিন্তু বইটি যখন বেরোলো, তখন আমাদের মধ্যে, যখন আমি বইটা পাঠ করলাম, আমার রীতিমতো লোক খারাপ হয়ে গেছে যে এরকম একজন নারী চট্টগ্রামে আছে, কিন্তু আমরা তার জন্য কিছুই করিনি। ইতিহাস এতটাই নির্মম যে তার কথা কিছুই বলেনি। সেজন্য আমি আবারও গবেষককে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এজন্য, মাত্র 7টি বই, 4খানা চিঠি, এত কম তথ্য উপাত্ত নিয়ে একজন মানুষ গবেষণা করতে পারেন, সেটা আমি প্রথম দেখলাম এই বইটিতে। আনোয়ারা আপার লেখায় গবেষক অত্যন্ত সুদৃঢ় ভাবে, যেহেতু তিনি রিসার্চ মেথোডোলজি সম্পর্কে ক্লিয়ার জ্ঞান সম্পন্ন, যেহেতু তিনি নিজেই একজন গবেষক, তিনি এত চমৎকার ভাবে তিনি উপস্থাপন করেছেন যে এটা কি আমি বুঝতে পারছি না, এটা একটা অটোবায়োগ্রাফি নাকি একটি প্রতিবাদ, নাকি ইতিহাসের একটি দলিল, নাকি একটা উপন্যাস। তো অনেকটা তার পুরো জীবন বোধ এই বইটাতে এসেছে। এই বইটা আমাদেরকে সমাজ সম্পর্কে সচেতন হতে শিখিয়েছে। ইতিহাসের অতটা হারিয়ে গেছে অসংখ্য নারী, একটি নারীর কথা তুলে এনেছেন গবেষক। আপনারা লক্ষ্য করুন, একজন নারী যার শুধু পরিচয় ছিল লোকমান খানের স্ত্রী, তিনি ছিলেন তৎকালীন বিখ্যাত পত্রিকা কোহিনূরের সহযোগী সম্পাদক। বান্ধবী পত্রিকায় তিনি প্রত্যেক সপ্তাহে লিখতেন। যিনি একাধারে ছিলেন কবি, যিনি একাধারে ছিলেন গায়িকা, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের মন্তব্যে উঠে এসেছে তিনি কীর্তন গাইতেন, গান গাইতেন। এরপর কি হলো, কি ঘটলো তার জীবনে, কেন তিনি তো পিছিয়ে পড়লেন? এমন তো হবার কথা ছিল না। তার তো উচিত ছিল সমাজের সবচেয়ে বড় একটি জায়গায় স্থান পাওয়া। যে কাজটা করেছেন ডক্টর আনোয়ারা আলম তার গবেষণায়, এই গবেষণাটা এতটা হৃদয়গ্রাহী যে আপনি একটা বই এক পাতা পড়লে আমার মনে হয়েছে তার লেখার সামগ্রিকতার কারণে এটা এক নিঃশ্বাসে শেষ করে ফেলা যায়। এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টি, এই নারীটি জীবনে কোনোদিন কোনো প্রতিবাদ করেনি, কিছু চাইনি, তার কোনো চাওয়া ছিল না, পাওয়া ছিল না। মানুষের যার যোগ্যতা যত বেশি, তার চাওয়া ততই কম, সেটা শিখিয়ে দিয়ে গেছেন শিশির কণা গুহ তথা শবনম খানের শেরওয়ানি। একটু না বললেই নয়, তার প্রণয় হয়েছিল লোকমান খান বাসার সাথে স্বদেশী আন্দোলনের ভিত্তি ধরে, এবং জেলেই তাদের বিয়ে হয়। সে বিয়েতে যিনি বিয়েটা করান, তিনি তার নামটা চেঞ্জ করে রেখেছেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আপনারা অবশ্যই শুনতে দেবেন। লিখেছেন, তার নামটা রেখেছেন, শিশির নামটা তিনি রেখে দিয়েছেন। লোকমান খান শেরওয়ানি, তার স্ত্রীর নাম শিশি, সেটাকে তিনি ফার্সি ভাষায় ট্রান্সলেট করে লিখে দিলেন শবনম। শবনম, শিশির থেকে শবনম নামটা দিয়েছেন আনোয়ারা আপা, কিন্তু আসলে তিনি শিশির থেকেই শবনম হয়েছে। সেক্ষেত্রে বইয়ের নামকরণ যথার্থভাবে সার্থক। বইয়ের লক্ষণীয় যে বিষয়টি, সেটি হচ্ছে এই নারী হঠাৎ করে একটা কালচার থেকে ক্রস ম্যারেজ হলে যে ক্রস কালচার যেটা হয়, একটা ধর্ম থেকে ঠিক অন্য একটা ধর্মে এসে নিজেকে কিভাবে ডেলিকেট উপস্থাপন করেছেন, ডেলিকেট ভাবে তিনি নিজেকে চর্চা করেছেন, সেটা আমরা লক্ষ্য করেছি এই বইয়ে। তিনি গান গাইতেন, তিনি সেলাই জানতেন, তিনি কবিতা পাঠ করতেন, তিনি রবীন্দ্রসঙ্গীত করতেন, তিনি একটা গান রবীন্দ্র গানী শিক্ষাশ্রমের তিনি অধ্যক্ষ ছিলেন। জীবনের এত বড় বড় পদ তিনি অধিকার করেছিলেন, কিন্তু শেষ জীবনে এসে তার জীবনের
এই অবস্থার জন্য দায়ী কে? আসুন আমরা একটু আলোচনা করি। তিনি যখন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে 47 পরবর্তীতে তিনি বাংলাদেশে ফিরে আসেন চট্টগ্রামে, সেখানেও তার শান্তি মিলল না। তার বাবা রজনীকান্ত কুমার গুহ, তিনি তার মেয়ের হয়তো ক্রস ম্যারেজের কারণে তিনি একটু বিরক্ত ছিলেন, যার ফলে হয়তো তিনি তাকে সহযোগিতা করেননি। এই ভদ্রমহিলা এত ধনী পরিবার, খান পরিবার, চট্টগ্রামের পাঠানটুলি, সেটার একটা ইতিহাস আছে নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে, যে তার সৈনিকরা শুনেছি চট্টগ্রামে এসে পলাশী যুদ্ধের পর চট্টগ্রামে এসে এখানে তারা গোড়াপত্তন করেছিলেন, পাঠানদের গোড়াপত্তন। তারা জাতিতে পাঠান যারা খান এখানকার, ইতিহাস কিন্তু তাই বলে, এবং গবেষকও সেটা আমাদের মাঝে তুলে এনেছেন। গবেষকের কাছে তথ্যপত্র এতটা কম, এখানে আমরা 4-5টা চিঠি দেখেছি। সেটা হচ্ছে মন্টু। মন্টু হচ্ছে শবনম খান শেরওয়ানির ভাই। তিনি লিখছেন ইংল্যান্ড থেকে। চিঠিগুলোর মধ্যে আমরা কোনোখানে শবনমের জন্য সামান্যতম সহানুভূতি আমি দেখতে পাইনি, কিন্তু আমরা জেনেছি 5টি বছর রোড অ্যাক্সিডেন্টে আমাদের জনাব হুদা সাহেবের বাবা, যিনি লোকমান খান শেরওয়ানি, তিনি অসুস্থ ছিলেন, বিছানায় পড়েছিলেন। কেউ তাকে সাহায্য করেনি, সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয়নি। ধুকে ধুকে মরে গেছে একজন স্বদেশী বীর, একজন স্বদেশী আন্দোলনের অন্যতম প্রতিক্রিয়া। পাশে ছিলেন সে একজন, তিনি শবনম, তিনি শিশির কণা গুহ। এবার আসছে তার কন্যা নাসিমা জামান। তার কাছ থেকে তিনি যা পেয়েছেন তাতে দেখেছি ভদ্রমহিলা কোনোদিন কষ্ট পাননি, কোনোদিন উত্তেজিত হননি, এতটা মার্জিত এবং এতটা রুচিসম্পন্ন চরিত্রের অধিকারী ছিলেন। তিনি পোস্তারপাড় স্কুলে, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন, খান সাহেব স্কুলে শিক্ষকতা করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কালো বোরকা পরিহিতা থাকতেন। আমি অবাক হয়ে যাই, একটি কালচার থেকে আরেকটি কালচারে এসে একটা মানুষ কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করে, এটা একটা বিরাট ব্যাপার। এটা আসলে সম্ভবপর নয়, কিন্তু তিনি সেটা করে দেখিয়েছেন। সেজন্য তিনি শিশির থেকে শবনম। আরেকটি কথা বলি, যেটা না বললেই নয়, তিনি তার পাশে সবসময় একটা হারমোনিয়াম রাখতেন। হারমোনিয়ামটা তিনি কখনো বাজাননি, সেটা গবেষক বারবার উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশ বেতারে চট্টগ্রামের একজন বরিষ্ঠ কথক ছিলেন, সেটাও কিন্তু বইয়ে উল্লেখ আছে। সেখানে এমন কোন দিক নেই যে দিকটা তিনি টাচ করে যাননি। তিনি এত গুণের সমন্বয় যে নারীর মধ্যে, সেই নারী কিভাবে ইতিহাসের গর্ভে হারিয়ে যায়, আমরা বিস্মিত হয়ে যাই। এখন যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, এখানে ব্যাপারটা কি ঘটেছিল। তার ভাইরা তাকে কোনো সহযোগিতা করে, কিন্তু তারপরও তিনি তার ভাইদের সাথে যোগাযোগ করার জন্য একবার কলকাতাও গিয়েছিলেন। কিন্তু এত দুঃখের বিষয় যে যেতে যেতেও তিনি গিয়ে পৌঁছেও তার ভাইদের সাথে কোনো আলাপ করেননি। হয়তো পারিবারিক দুঃখ কষ্ট, কিন্তু সামাজিক জীবনে ঘটে থাকে অত্যন্ত সাধারণ বিষয়, যে ক্রস ম্যারেজের ব্যাপারটা, সেটাই হয়তো এটা মূল কারণ ছিল বলে আমার ধারণা। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি যেটা বলছি, আমার মনে হচ্ছে সেটাই একটা মতো কারণ ছিল। তাহলে এত গুণী একজন নারী এভাবে হারিয়ে যেতে পারে না। অর্থভাব ওরা থাকতে পারে, এটা আরেকটা বিষয়কর। শুনেছি তার চাচাতো ভাইরা তাকে, মানে অর্থাৎ লোকমান খান শেরওয়ানির চাচাতো ভাইরা তাদের সমস্ত সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করেছেন। তিনি এত বড় বাড়ি, শেরওয়ানি ভবন, শেরওয়ানির বিশাল বিশাল মানে ব্যবসায়ের অংশীদার হওয়া সত্ত্বেও সমস্ত সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করেছিলেন, শুধুমাত্র শিশির কণা গুহ নামক এক অসাধারণ রমণীকে, বরেণ্য রমণীকে তিনি বিবাহ করেছিলেন বলে। এখন আপনি কাকে এখানে দায়ী করবেন? সমাজ ব্যবস্থা, নাকি ইতিহাসের অজ্ঞানতা, নাকি ভালোবাসা? ভালোবাসলে কি সব হারিয়ে ফেলতে হয়? না হয় শিশির কণা ভালোবেসেছিল লোকমানকে, এটা কি তার ছিল অপরাধ? কোনো কিছু কোনো জায়গায় অভিযোগ না করে ধীরে ধীরে একা একটি রুমে, তার শরীর ভেঙে যাচ্ছে, তিনি তার একমাত্র পুত্র হুদা ভাই যেখানে আছেন, খোকন তার নাম বোধ হয়, খোকনকে তিনি চিঠিতে লিখছেন, তুই সকালে কি খাস, দুপুরে কি খাস, তুই ভালো থাকিস, আমার বয়স বাড়ছে। আমি ঠিক আমার মতো করে চিঠিটা বলছি, যে তার ভাষায় লিখেছেন, তার জিনিসটা জাস্ট আপনাদের মাঝে তুলে ধরছি। তিনি বলছেন, তুই কি খাস, দুপুরে কি খাস, সকালে ব্রেকফাস্ট কি, একটু ভালো করে খাবি, মায়ের জন্য চিন্তা করবি না, আমার বয়স বাড়ছে, আমার শরীর একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। এই একটা চিঠির মধ্যে
আজন্ম লালিত মাতৃরূপ উঠে এসেছে। তিনি একজন রত্নগর্ভা মাও বটে, কারণ তিনি বদরুল হুদা খান, ডক্টর বদরুল হুদা খান, তিনি ই-লার্নিং এর প্রবক্তা, যার সাবজেক্ট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমার ডিপার্টমেন্টে আমরা পড়াচ্ছি, সেই ভদ্রলোকের মা। তিনি একজন রত্নগর্ভা, তিনি একজন সঙ্গীত শিল্পী, তিনি একজন অত্যন্ত সুচারুভাবে তিনি কাঁথা সেলাই করতেন, কুটির শিল্পের প্রতি তার দক্ষতা ছিল। সবচেয়ে বড় একটা অসাধারণ রাঁধুনি ছিলেন, অসাধারণ বলতেন। তার সুমিষ্ট কণ্ঠের জন্য সকলের কাছে তিনি অত্যন্ত প্রীতিভাজন ছিলেন, তাকে সবাই ভালোবাসত। তারপরও তিনি নিগৃহীত হয়েছেন শুধু খান পরিবারে, যেখানে তাকে একটা ছোট্ট কাঠের ঘরে থাকতে দেওয়া হয়েছিল। এবং একটা জায়গায় তিনি শেষ পর্যন্ত জীবনের শেষ দিকে তিনি বেছে নিয়েছিলেন একটি নামাজ ঘর, যেটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি, বিশেষ করে একটা মেয়ের জন্য। মেয়েদের একটু কাঁদতে হয়, একটু কষ্ট পেলে একটু জায়গা দরকার। জীবনের সবসময় একটু জায়গা, এতটুকু স্থান কোথাও আমরা পাই না। তিনি একটা নামাজ ঘরে বসে নিজের জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন একা, একদম একা। কিন্তু তার মেয়েকে, তার সন্তানকে তিনি কখনো তা অবহিত করেননি। এমন অসাধারণ রমণী খুব কম দেখা যায়। আমরা এখন এই অতি কথনের দেশে, অতি বলার দেশে এত নীরব হয়ে চলে গেলেন একজন শিশির। ওই জীবনানন্দের কথার মতো, শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে। এটা ডেজি মডুক এখানে একটুখানি উল্লেখ করেছেন তার সম্পর্কে লিখতে গিয়ে। তো শিশিরের মতো তিনি এসেছিলেন, শিশিরের মতো তিনি টুপ করে ঝরে গেলেন। সেজন্যই শিশির কণা থেকে তিনি সমুদ্রে পৌঁছে গেলেও সামাজিক ভাবে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসবিদদের কাছে তিনি সমুদ্র হয়েছেন সেটা চোখে পড়েনি। চোখে নিয়ে গেছে ইতিহাসবিদদের, চোখে নিয়ে গেছে সমাজে, চোখে নিয়ে গেছে পাঠানটুলির খান পরিবারের রক্ষণশীলতার মাধ্যমে। এখানে তারা সবসময় লেখিকা মানে গবেষক লিখছেন যেখানে সবসময় খাবারের আয়োজনটা খুব সুন্দর, রিচ ফুড, মোগলাই ডিশ, কিন্তু তিনি পছন্দ করতেন অত্যন্ত সাধারণ খাবার। তার একজন বন্ধুর কথা বলেছেন, বিশেষ করে খোকন ভাইয়ের বন্ধু, সেই বন্ধুর কথা এখানে বারবার বলা হচ্ছে। তিনি এলো খুব সাধারণ ভাবে, খুব হাসি খুশি ভাবে তিনি বলতেন। এবং তাদেরকে তিনি বলেছেন তার সাথে গান্ধীজির দেখা হয়েছে, তার সাথে দেখা হয়েছে নেতাজির। এগুলো আমার কাছে আসলে বিস্ময়কর মনে হচ্ছে। লেখিকা একটা জায়গায় বলছেন যে তিনি অধ্যক্ষ ছিলেন কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে একটু দূরে ঠাকুরদারি আশ্রম কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন, তিনি নিজেই লিখেছেন। কিন্তু লেখিকা বলছেন যে তিনি অনেক তথ্য খুঁজে বের চেষ্টা করেছেন, কিন্তু তিনি পাননি। তিনি বলেছেন যদি করোনা না থাকতো তাহলে তিনি হয়তো বিক্রমপুরে যেতেন, নতুবা তিনি কলকাতা গিয়ে আরো অনেক তথ্য উপাত্ত আনতে পারতেন, যেটা আরো এই বইটাকে সমৃদ্ধ করত। বইটা এমনিতেই যথেষ্ট সমৃদ্ধ, কিন্তু তথ্য উপাত্ত একটা বিশাল ব্যাপার, আমি যেগুলো মনে করি আর কি। তো শিশির কণাকে এই অল্প সময়ে 4-5টা চিঠি, 4-5 জনের রেফারেন্স বুক এবং সদ্য প্রয়োগ আমাদের অত্যন্ত প্রিয় মজনু ভাইয়ের কথা, তাকে তিনি স্মরণ করেছেন বইয়ের শুরুতেই, যে তার প্রতি কৃতজ্ঞতা তিনি জ্ঞাপন করেছেন। সেখান থেকে উঠে আসছে একজন নারী, অকুতোভয় সৈনিক, জীবনের কোনো কিছুর সাথে তিনি কখনো আপোষ করেননি। তিনি কে? তিনি শবনম, তিনি শিশির কণা গুহ। আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি যে কথা না বলে পারছি না, আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আবেদন জানাচ্ছি ইতিহাসে তার নাম সম্পৃক্ত হোক। এবং আপনারা যারা আছেন সকলেই এখানে বিজ্ঞ এবং প্রাজ্ঞ এবং ক্ষমতাবান, তা আপনারা চাইলে এই শিশির, এই শব্দকে সমাজে তুলে নিয়ে আসুন, ইতিহাসের অংশ করুন। কিন্তু ইতিহাসের অংশ, ইতিহাস তো সত্য, সত্য মানে ইতিহাস, শবনম মানে সত্য, সত্য মানে শবনম। যদি আমরা প্রীতিলতা গবেষক বারবার বলছে লোকমান খান শেরওয়ানি এবং শবনম শেরওয়ানির একটি আবক্ষ মূর্তি করতে, তিনি একটা দাবি তার বইয়ে জানিয়েছেন। আমি যদি ভুল বলে থাকি তিনি আমাকে শুনিয়ে দিতে পারেন, তিনি বারবার এই কথাটা জানিয়েছেন। তিনি একজন গবেষক কিন্তু কখনো আবেগ দেখাতে পারেন না সত্য কথাটা তুলে আনার জন্য, কিন্তু তিনি বারবার আবেগ আপ্লুত হয়েছেন। এবং আমরা যারা পাঠক, বিশেষ করে আমার চোখে জলও চলে এসছে যে এতটা জ্ঞানী গুণী একজন নারী অবহেলায়, অনাদরে কবে ঝরে গেছে কেউ জানলো না। কেউ জানলো না পাঠান বংশে কার আগমন ঘটেছিল। লোকমান খান শেরওয়ানি অনেক বড় ব্যক্তিত্ব। এই বই যখন পড়ি, অধ্যায়ের পর অধ্যায়, আমি অষ্টম অধ্যায় পর্যন্ত যে যখন
আমার কাছে মনে হয়েছে লোকমান খান বড়ই থেকে বরং তার চেয়ে অনেক বেশি উৎসব শবনম খান শেরওয়ানি, যিনি শিশির গলা গুহা নামে পরিচিত। বারবার একটা চরিত্র এখানে এনেছেন, সেটা হচ্ছে রাঙা দাগ। আমরা চিঠিতে খেয়াল করেছি, মন্টুর চিঠিতে তিনি, আরো আমরা আশ্চর্য হয়েছে, তিনি জগদীশচন্দ্র বসুর নাতনি, অর্থাৎ তার মা মনোরমা গুহ মামা ছিলেন জগদীশচন্দ্র বসুর আত্মীয়, সেদিক থেকে তিনি জগদীশচন্দ্র বসুর নাতনি। এত ডিলাইটেড ফ্যামিলি বিলং করার পরও একজন নারী কিভাবে ঘাট থেকে পড়ে এক রাত থেকে 4 দিন অসুস্থ থেকে 1984-তে আমাদের ছেড়ে চলে যান, আমাকে বিস্ময় করে দিলেন। সমগ্র উপন্যাস যদি আমি, সমগ্র বই যদি, সমগ্র গবেষণা শবনম থেকে শিশির থেকে শবনম যদি আমি সম্পূর্ণ বলতে যাই, আমাকে যেহেতু আশেপাশে কি আছেন নাকি আশেপাশে, তারা আমি বলে যেতে পারি, উত্তর সময় আমাকে বেঁধে দিয়েছেন। আমরা শেষ করে দেবো। এখন আমি শেষ কথা যেটা বলে যেতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি 5 মিনিট বেশি পাচ্ছি না, শেষ মুহূর্তে আমি যেটা বলে যেতে চাই, এক ডক্টর আনোয়ারা আলম তুলে এনেছেন সমাজের এক অজ্ঞাত, কেউ জানতো না যার কথা, নারী শিশির কলা গুহ তথা শবনম খান শেরওয়ানি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, সমাজের আনাচে কানাচে পড়ে থাকা এবং গুণী ব্যক্তিত্বদেরকে সমাজে তুলে আনতে হবে। তবে শবনম শেরওয়ানির কাজ, তার সমাজের জন্য তার অবদান আমরা তুলে ধরবো। আমি তার ছেলের কাছে দাবি জানাচ্ছি, ইলার্নিং এর মাধ্যমে এই বইটা তিনি সমগ্র পৃথিবীতে পৌঁছে দেবেন। তাকে অহংকার করে বলতে হবে তিনি শবনম খান বদরুল হুদা খানের মানব, তিনি শবনম শেরওয়ানির সন্তান। আমি এই দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসলে 5 মিনিটের জায়গায় এখন